সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। সবাইকে শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে থাকবো আমি ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের আজকের পর্বে বিশেষজ্ঞ অতিথি হিসেবে দুজন স্টুডিওতে উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর AK মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, যিনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন কার্ডিওলজি ডিপার্টমেন্ট, পপুলার মেডিকেল কলেজ ও হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ মাহমুদুল হক রিপন, যিনি ভাস্কুলার সার্জন হিসেবে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে। এবং আমাদের সাথে থাকার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ফেসবুক লাইভেও, এবং আমাদের সাথে যারা বিশেষজ্ঞ অতিথি আছেন তাদের কাছে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে জানাতে পারবেন স্ক্রলে দেখানো নাম্বারে। ডক্টর AK মহিউদ্দিন ভূঁইয়া, আপনাকে প্রথমে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, কার্ডিওলজিস্ট হিসেবে আজকে আমাদের যে আলোচনাটা সেটা আমি আসলে শুরু করতে চাই একটু সহজ করে, যাতে আমাদের দর্শকরা বুঝতে পারেন। কারণ আমরা সবসময় হৃদরোগ বলতে ভাবি যে হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল বা হঠাৎ করে একটা MI অ্যাটাক হয়েছে এবং সাথে সাথে হসপিটালে চলে যাচ্ছেন। আসলে হৃদরোগের বিস্তৃতিটা আসলে কতটুকু সেটা যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। আচ্ছা, ধন্যবাদ। হৃদরোগ আসলে একটা অনেক বড় একটা বিষয়। আমাদের যে হার্ট আছে, হার্টের অনেকগুলো ডিজিজ হয়, যেমন আমরা এগুলোকে ভাগ করি। যেমন হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, আমরা যেটা হার্ট অ্যাটাক বললেন এটা আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বলি। তারপরে আমরা সাধারণত রিউমাটিক হার্ট ডিজিজে বাত জর্জরিত হয়। আমাদের যে হার্টের যে পর্দা আছে মায়োকার্ডিয়ামের পেরিকার্ডিয়াল ডিজিজগুলো আছে, এগুলো যেমন কার্ডিওমায়োপ্যাথি হয়, সেই ডিজিজগুলো আছে। এগুলোকে আমরা বিভিন্নভাবে তারপরে এগুলো আমরা ভাগ করি। তো ভাগ করতে গেলে দেখা গেছে যে এখানে কিছু কিছু ডিজিজ আছে অ্যাকিউট অবস্থা আমাদের কাছে প্রেজেন্ট করে, আর কিছু ক্রনিক ডিজিজ হিসেবে থাকে। যেমন হার্ট ডিজিজের মধ্যে দুটো জিনিস আছে। একটা হলো যে অ্যাকিউট করোনারি সিনড্রোম, যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, যেটা আপনি বললেন, হার্ট বন্ধ হয়ে যায় হার্ট অ্যাটাক হয়, সেটা একটা প্রেজেন্টেশন আসে। আর একটা হলো ক্রনিক করোনারি সিনড্রোম, যে আস্তে আস্তে ডিজিজটা হচ্ছে, কিছু কিছু সিমটম হচ্ছে, তারপরে গিয়ে এক পর্যায়ে গিয়ে সে অপারেশনটা খারাপ হয়ে যাচ্ছে। এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে বিভিন্ন রোগ বিভিন্নভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। জি, যেহেতু যেটা বলেছি হৃদরোগ বলতে সবাই ভাবেন যে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হওয়ার যে বিষয়টা, এবং খুবই কমন একটা মেডিকেল ইমার্জেন্সি আমরা বলে থাকি। সো এই যে অ্যাকিউট যে কন্ডিশনগুলো, কার্ডিয়াক কন্ডিশনগুলো আছে, সেগুলো সম্পর্কে কী কী ধরনের উপসর্গগুলো হতে পারে বা কাদের বেশি হচ্ছে সেটা যদি একটু জানতে চাই আপনার কাছে। যেটা হলো যে হার্ট অ্যাটাক, যেটা আমরা যেটা সাধারণ বাংলায় যেটা বলি যে হার্ট অ্যাটাক, আমরা আমাদের মেডিকেল টার্মে বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম। এটা সাধারণত যে কারো হতে পারে, যে কোনো বয়সে যে কোনো মানুষের হতে পারে। তো এটা কিছু সিমটম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, যেটা হঠাৎ করে বুকে ব্যথা হলো, বুকে চাপ লাগলো, শ্বাসকষ্ট হলো, ঘাম হলো, বুকে ব্যথাটা রেডিয়েট করলো, বাম হাতে গেলো বা কাঁধে গেলো, চোয়ালে গেলো, পিঠে গেলো, বমি হলো, মাথা ঘুরলো, এগুলো কার্ডিয়াক সিমটম। আবার দেখা গেছে কিছু পেশেন্ট আছে ডায়াবেটিক আগে থেকে, তাদের হলো যে কোনো পেইন নেই বাট খুব টায়ার্ড লাগতেছে। আর বয়স্ক কিছু রোগী আছে যাদের হতে গেছে খুব আনএক্সপ্লেন টায়ার্ডনেস, অথবা তাদের হিক্কা পাচ্ছে, এগুলো হৃদরোগের লক্ষণ। তখন আমরা এটাকে অ্যাকিউট হার্ট অ্যাটাক বা অ্যাকিউট করোনারি সিনড্রোমের মধ্যে ফেলে তারপরে পরবর্তীতে আমরা এগুলো ইভ্যালুয়েশনে যাই। জি, তাহলে যারা এই ধরনের উপসর্গগুলো বোধ করছেন বা এই সমস্যাগুলো ফেস করছেন, তাদের করণীয়টা কি? তাদের করণীয়, যারা সাপোজ একজন মানুষ বাসায় আছেন কিন্তু উনি দেখতেছেন যে ওনার বুকে ব্যথা করছে, ওনার শ্বাসকষ্ট হচ্ছে, সাফোকেশন হচ্ছে, ওনারা দেরি করা যাবে না, ওনাকে দ্রুত হাসপাতালে চলে যেতে হবে। এবং হাসপাতাল চুজ করার ক্ষেত্রে নিকটস্থ যেখানে কার্ডিয়াক সাপোর্ট আছে ওই হসপিটালে চলে যেতে হবে। আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাবো বা গ্যাস্ট্রিক মনে করে ওষুধ খেয়ে বা ওয়েট করবো যে ঠিক আছে ভোর হয়ে গেছে, ভোর হোক সকালে গিয়ে আমি ডাক্তার দেখাবো, এই জিনিসটা করা যাবে না। মানে সেফলি যাতে আগে এই মেজারটা নেন, যেটা কার্ডিয়াক কজ আছে কিনা সেটা ইভালুয়েট করা। এই বিষয়ে আপনার কাছ থেকে আরও জানতে চাইবো। তার আগে ডক্টর মাহমুদুল হক রিপন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে, এবং আপনার কাছে সেম প্রশ্নটাই আসলে করতে চাই। ভাস্কুলার সার্জন হিসেবে কী কী ধরনের রোগগুলোর ট্রিটমেন্ট আপনারা বাংলাদেশে দিচ্ছেন, সেই রোগগুলো সম্পর্কে আগে একটু জানতে চাই। ধন্যবাদ। আমি প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যারা দর্শক, সেই সাথে বাংলা ভিশনের সকল কলাকুশলী সহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে একজন ভাস্কুলার সার্জন হিসেবে প্রথমেই যে কথাগুলো বলতে চাই যে ভাস্কুলার সার্জারি সম্পর্কে এই দেশের জনগণ খুব কম জানে। আমরা এটাকে যদি বাংলায় বলি তাহলে রক্তনালী সমস্যা। তো ভাস্কুলার সমস্যার মধ্যে যে জিনিসগুলো আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ধমনির সমস্যা আর একটা হচ্ছে শিরার সমস্যা। ধমনির সমস্যার জন্য এক ধরনের সিমটম রোগী ফিল করে বা উপসর্গ রোগী ফিল করে, এবং শিরার সমস্যার জন্য অন্য রকমের রোগী সিমটম ফিল করে। আমি যদি ধমনির সমস্যার কথা বলি তাহলে পায়ের যে সমস্যাগুলো হয়, প্রথমত একজন রোগী কিছু দূর হাঁটলে তার পায়ে ব্যথা হয়, প্রথম দিকে সে ওইটাই ফিল করবে।
আবার দাঁড়িয়ে পড়লে তার পায়ের ব্যথা ভালো হয়ে যায়। এটাকে আমরা ক্লডিকেশন পেইন বলি। সেই ক্লডিকেশন পেইন সাধারণত ওই পায়ের রক্ত সরবরাহ যদি কমে যায় বা রক্তনালী যদি ব্লকেজ হয় তাহলেই সাধারণত হয়। তাহলে রোগী কি করে বুঝবে যে তার ধমনির সমস্যা? রোগী বুঝবে যে তার কিছু দূর হাঁটলে পায়ে ব্যথা হচ্ছে, তাকে বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়তে হচ্ছে, 1 থেকে 2 মিনিট দাঁড়িয়ে পড়ার পর তার পা আবার সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছে এবং সে আবার হাঁটতে পারছে। এটাকে বলি ক্লডিকেশন পেইন। এবং এটা যদি লেট পর্যায়ে সে আসে, ওটাকে যদি সে গুরুত্ব না দেয়, তাহলে সে একসময় খেয়াল করবে যে তার পায়ের কোনো একটা আঙ্গুল কালো হয়ে গেছে। সেটাকে আমরা বলি গ্যাংগ্রিন। যাদের এ ধরনের পায়ের আঙ্গুল কালো হয়ে যাচ্ছে বা পায়ের কোনো একটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে বুঝবে যে তার পায়ের কোনো না কোনো রক্তনালী বন্ধ হয়ে গেছে এবং পাটা তার নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি শিরার, এটা হলো একটা। আরেকটা জিনিস হচ্ছে যে হঠাৎ করেও আবার রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে, সেটা ধমনী। তখন এটাকে আমরা মানে এতক্ষণ যেটা বললেন, এটা ধীরে ধীরে রক্তনালীটা যদি ধীরে ধীরে রক্তনালী ছোট হয়ে আসে। আসে। আর এই ধরনের যাদের অবস্থা আছে, অর্থাৎ ক্লডিকেশন পেইন আছে, তাদের ক্ষেত্রে অথবা স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও হঠাৎ করে রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ রক্তনালীর ভিতরে যে চলমান রক্ত সরবরাহ আছে, সেই রক্ত যদি হঠাৎ করে জমাট বেঁধে যায়, তাহলে ওই রক্তনালীটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারে। এবং সেই রক্তনালীটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে তার তীব্র ব্যথা হবে, একসময় পাটা ফুলে যাবে এবং পায়ের সেন্স কমে যাবে এবং পায়ের যেসব কর্মক্ষমতা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এটাকে আমরা বলছি অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। আমি দর্শকদের ভালোর জন্য বলতে চাই যে এই জিনিসটা তাদের মাথায় রাখতে হবে যে সকল পেইনেই শুধু হাড্ডির ব্যথা বা অন্য ব্যথার জন্য হয় তা নয়। রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণেও এ ধরনের ব্যথা হয়। এবং এই ধরনের সিমটম যদি কোনো রোগী ফিল করে, তাহলে অবশ্যই তাকে 6 থেকে 8 ঘন্টার মধ্যে একজন ভাস্কুলার সার্জনের কাছে আসতে হবে। অন্যথায় তার যদি আরও অনেক বেশি সময় নেয়, তাহলে তার পাটা নষ্ট হয়ে যেতে পারে এবং তার পাটা কেটে যেতে পারে। ওটাকে আমরা বলছি অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। দ্যাট মিনস অ্যাকিউট লিম্ব ইসকেমিয়ার ক্ষেত্রে জনগণের সতর্কতা হচ্ছে, এ ধরনের সিমটম ফিল করলে অবশ্যই দ্রুত 6 থেকে 8 ঘন্টার মধ্যে একজন ভাস্কুলার সার্জনের কাছে আসতে হবে। জি, যেহেতু এই জিনিসটাকে অনেক এমফাসাইজ দিচ্ছেন বা অনেক প্রায়োরিটি দিচ্ছেন, টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। যাদের হঠাৎ করে উপসর্গগুলো হচ্ছে, ভাস্কুলার সার্জারি তো আসলে ডিপার্টমেন্ট সব হাসপাতালে নেই, সেক্ষেত্রে রোগীরা আসলে কোথায় যেতে পারে? বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলোতে এখনো ভাস্কুলার সার্জারি এস্টাবলিশড হয় নাই। বাংলাদেশে ভাস্কুলার সার্জনের সংখ্যাও কম, যেহেতু বাংলাদেশে এই সাবজেক্টে একটু দেরিতে শুরু হয়েছে। তবে আমরা এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে সব ধরনের ভাস্কুলার সার্জারির চিকিৎসা হচ্ছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্ট চালু আছে এবং সেখানে যথেষ্ট চিকিৎসা হচ্ছে। আমি আরও একটা কথা বলতে চাই যে অবশ্যই এ ধরনের সমস্যা হলে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে না এসে, যেহেতু সময়ের একটা বিষয় আছে এবং বাংলাদেশের ট্রাফিক একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই ক্ষেত্রে স্থানীয় টারশিয়ারি হসপিটাল, যেসব মেডিকেল কলেজ হসপিটালগুলো আছে, সেই সব হসপিটালগুলোতে কোনো না কোনো ডিপার্টমেন্টে ওরা যদি ইমার্জেন্সিতে বা কোনো একটা ডিপার্টমেন্টে যায়, তাহলে যদি অ্যাকিউট লিম্ব ইসকেমিয়ার ক্ষেত্রে থ্রম্বোলাইটিক এজেন্ট আমরা দিয়ে থাকি, যেটা হার্টের করোনারি সিনড্রোমের সাথে সম্পৃক্ত, স্যার কিছুক্ষণ আগে বললেন, সেই ক্ষেত্রে ওই ইনজেকশন নেওয়াটা খুব জরুরি এবং ওই ডাক্তার তখন স্পেসিফিক্যালি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইনজেকশন দিয়ে তাকে রেফার করতে পারে। জি, অবশ্যই, অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু এই বিষয়টা নিয়ে জানতে চাই, যেহেতু অ্যাকিউট করোনারি সিনড্রোমের ক্ষেত্রে নিশ্চয়ই এই ক্ষেত্রেও টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, কখন হাসপাতালে যাচ্ছেন বা ডাক্তারের কাছে কনসালটেশন নিয়ে ট্রিটমেন্টটা শুরু করছেন। সো এই বিষয়ে আমাদের দর্শকদের কি জানাতে চান বা তাদের ক্ষেত্রে এই বিষয়ে সচেতন হওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছেন। এটা হলো যে যদি কারো বুকে ব্যথা হয় বা তার অ্যাকিউট করোনারি সিনড্রোমের যে সিমটমগুলো আমরা আলোচনা করলাম, এই ধরনের সিমটম হয়, তাকে খুব দ্রুত হাসপাতালে চলে যেতে হবে এবং এটা হাসপাতালে যেতে হবে। তার ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট বা ইমার্জেন্সি মেডিকেল অফিসার যিনি থাকবেন, উনি সাথে সাথে 10 মিনিটের মধ্যে উনি ইসিজি সম্পন্ন করবেন এবং ইসিজি সম্পন্ন করে যদি ডায়াগনস্টিক ইসিজি হয়, সাথে আমরা সাধারণত ট্রপনিন আই করি। ওনার যদি ST লিভেড MI হয়, যে একেবারে ডকুমেন্টারি হার্ট অ্যাটাক হয়, তাহলে ওনাকে ওখান থেকেই ক্যাথ ল্যাবে পাঠিয়ে দিতে হবে ফর প্রাইমারি PCI। প্রাইমারি PCI করার জন্য টাইম হলো ডোর টু বেলুন টাইম, যে আমি ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট থেকে আমি এনজিওগ্রাম করলাম এবং এনজিওগ্রাম করে সেখানে বেলুন এবং করে স্ট্যান্ডিং করলাম, সেটা সর্বোচ্চ টাইম হলো 90 মিনিটস PCI কেবল সেন্টারে। আর যে নন PCI কেবল যে সেন্টারে যে হয়, আমি আসলাম একটা সেন্টারে যেখানে ক্যাথ ল্যাব ফ্যাসিলিটিস নাই, বাট আমি পৌঁছতে পারবো আর একটা সেন্টারে, সেক্ষেত্রে এই টাইমটা হলো 120 মিনিটের মধ্যে করতে হবে। তো এই ক্ষেত্রে টাইম কোনো নষ্ট করা যাবে না, যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্সে হোক বা অন্য কোনো ভেহিকলে হোক দ্রুত চলে যেতে হবে, গিয়ে ডায়াগনোস করতে হবে, করে যদি
প্রাইমারি পিসিআর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তাহলে তাকে প্রাইমারি পিসিআর প্রোটোকলেই ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে লাইফটা সেভ হবে। যেহেতু প্রাইমারি পিসিআই বিষয়টাকে আপনি অনেক গুরুত্ব দিচ্ছেন এবং যে কোনো অ্যাকিউট ট্রিটমেন্টে যখন কোনো একটা ইনভেসিভ প্রসিডিওর করতে হয় সবসময় দর্শকদের মনে অনেক প্রশ্ন থাকে বা যিনি পেশেন্ট আছেন বা অ্যাটেন্ডেন্ট যারা থাকেন তাদের বেশ কিছু কনসার্ন থাকে যে প্রসিডিওরটা কীভাবে করা হবে, এটার কোনো কমপ্লিকেশনস আছে কিনা বা এটার জন্য রোগীর কোনো ক্ষতি হতে পারে কিনা। সো এই বিষয়টা যদি একটু দর্শকদেরকে বুঝিয়ে বলতেন। প্রাইমারি পিসি হলো জাস্ট একটা হলো ইন্টারভেনশন প্রসিডিওর, ইমার্জেন্সি। এটাকে আমাদের যে ক্যাথল্যাব বলি আমরা, আমার সাধারণ মানুষ সাধারণত ওটি মনে করে। তো ক্যাথল্যাব বলে একটা সুইট থাকে, সেখানে আমাদের প্রি ক্যাথ পোস্ট ক্যাথ থাকে, একটা ভিতরে একটা মেশিন থাকে ল্যাবে। তো সেখানে আমরা এনজিওগ্রাফি যেটা করি, জাস্ট হলো যে আমরা এখন ম্যাক্সিমামে আমরা অলমোস্ট সব কেস আমরা রেডিয়াল করি, হাতেই করি। একটা ছোট্ট একটা ক্যানুলা দিয়ে আমরা পাঞ্চার করে সেখানে আমরা একটা ছোট্ট ক্যাথেটার দিয়ে ওখানে আমরা এনজিওগ্রাফিটা করি। এনজিওগ্রাফিটা হলো ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন হয়ে যায় যে আমার কোথায় ব্লকটা আছে। সেই ব্লকটাতে আমরা একটা ওয়্যার দিই, তারপরে আমরা বেলুন লাগলে বেলুনিং করে এটা দেখার পরে আমরা এক্স্যাক্ট যদি স্ট্যান্ড লাগে স্ট্যান্ডের সাইজটা আমরা মেজার করে সেখানে স্টেন্টিং করে চলে আসি। তো বেসিক্যালি চিকিৎসা বিজ্ঞানে একটা কথা আছে যে সকল চিকিৎসার কমপ্লিকেশন আছে এবং সকল মেডিসিনের কিছু কমপ্লিকেশন থাকে। তো প্রাইমারি পিসিআইতে কার্ডিয়াক চিকিৎসার ক্ষেত্রে কমপ্লিকেশনটা প্রাইমারি পিসিআইয়ের ক্ষেত্রে কম, কারণ অন্য কমপ্লিকেশনগুলো বেশি। কারণ এখানে আমি সরাসরি খুব র্যাপিডলি ট্রিটমেন্ট দিচ্ছি। রোগী টাইমলি যদি আসে উইদিন, আমাদের বলা হয় যে প্রাইমারি পিসিআই গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ওয়ার্ল্ডে। তো অ্যাকর্ডিং টু আওয়ার গাইডলাইন যে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটা যদি আমরা 2 ঘন্টার মধ্যে চলে আসি এবং আমরা যদি আসাতে ডোর টু বেলুন টাইমটা আমরা মেনটেন করি, সেক্ষেত্রে দেখেছি রোগীর ফেলিওর হচ্ছে না, রোগীর আদার ইনফেকশন হচ্ছে না, রোগীর আদার্স যে কমপ্লিকেশনগুলো হয় সেগুলো হচ্ছে না। এবং আমাদের রুটিন কেসের থেকে প্রাইমারি পিসিআইতে বেনিফিট আমরা বেশি পাচ্ছি। যে একটা রোগী এমআই হলো, আমি থ্রোম্বোলাইজ করলাম, থ্রোম্বোলাইজ করে আমি একটা স্টোটোকাইনেজ বা এখন তো গাইডলাইন অনুসারে আমরা টেনাক্টিভলেজ ইউজ করি, সেটা ইউজ করে দেখা গেছে আমি 1 মাস পরে করলাম, সেক্ষেত্রে কিন্তু রোগীর ফেলিওর ডেভেলপ করা অন্যান্য কমপ্লিকেশনের চান্স বেশি। বাট প্রাইমারি পিসিআইতে কমপ্লিকেশন লেস, সার্ভাইভাল বেশি, হার্ট ফেলিওর। আমরা প্রসিডিউরটা যত ইমিডিয়েটলি করা যায় সেটা আউটকামটা তত বেশি ভালো হচ্ছে। এবং আপনি যেটা বললেন আপনারা প্রপার মনিটরিং করে সবকিছু মেইনটেইন করে ওভাবেই প্রসিডিউরটা করছেন। তো সেক্ষেত্রে আসলে দর্শকদের এটা নিয়ে অনেক বেশি ভয়ের বা এত ওয়ারিড হওয়ার কিছু নেই এবং এটাতে আপনারা ওয়েল স্কিলড এবং ওয়েল প্র্যাকটিস। এবং এটা ভয়েরও কিছু না, বেসিক্যালি এটা কোনো লাক্সারি না যে এখানে আসবেন আপনার অনেক টাকা পয়সা দরকার, এটা আসলে নেসেসিটি। যে প্রাইমারি পিসিআই করা মানে হলো যে আপনি একটা লাইফকে সেভ করলেন। হার্ট অ্যাটাক মানে মৃত্যু না, হার্ট অ্যাটাক মানে হলো যে আপনি যদি প্রাইমারি পিসিআই করলেন আপনি আমাদের ভাষায় আপনি দ্বিতীয় জীবন লাভ করলেন। জি অবশ্যই, এই অ্যাসিউরিটিটাই আসলে আমরা আমাদের দর্শকদের দিতে চাই এবং যখনই তারা বিশেষজ্ঞের কাছ থেকে এটা শুনেন সেক্ষেত্রে তাদের কনফিডেন্সটা আসলে বেড়ে যায়। অনেক ধন্যবাদ। আপনার কাছেও সেম প্রশ্নটা একটু করতে চাই, যারা এরকম অ্যাকিউট ইমার্জেন্সি কন্ডিশনগুলো নিয়ে আসছেন, যাদের লিম্বে বা পায়ে এরকম হঠাৎ করে ব্লকগুলো তৈরি করছেন, আপনি মেনশন করেছেন যে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। সো ট্রিটমেন্টের ব্যাপারটাও যদি একটু আমাদের দর্শকদের বলতেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সমস্যার কারণে একজন রোগীর পা নষ্ট হয়ে যেতে পারে তার চিকিৎসাটা অত্যন্ত সিম্পল, যদি সে রোগী সঠিক জায়গায় যেতে পারে। একজন ভাস্কুলার সার্জনের কাছে আসলে আমরা এই ধরনের অ্যাকিউট লিম্ব ইসকেমিয়ার কারণে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়ার ক্ষেত্রে ফগাটি অ্যাম্বুলেক্টমি করি। জাস্ট সিম্পল একটা অপারেশন, একটা রোগীকে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিবে, যদি তার পায়ে হয় বা হাতে হয় ব্লক দিবে, আমরা ছোট্ট একটা রক্তনালীর একটু জায়গা ছিদ্র করে সেখানে একটা বিশেষ ধরনের ক্যাথেটার আছে, সেই ক্যাথেটার দিয়ে তার যে জমাট বাঁধা রক্ত তার রক্তনালীটাকে বন্ধ করে দিয়েছিল সেটা আমরা বের করে দিব এবং তার রক্তনালী সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে এবং তার পা যদি সময়ের কারণে নষ্ট না হয়ে থাকে তাহলে তার সম্পূর্ণভাবেই পূর্বের অবস্থায় ফেরত যাবে। রোগীদেরকে আমরা শুধু এটা বলবো যে অবশ্যই এই ধরনের সিমটম আমরা কিছুক্ষণ আগে যা বললাম তাহলে যেন একজন ভাস্কুলার সার্জনের কাছে আসে। আরও একটা কথা আমি আমাদের দর্শকদেরকে একটা মেসেজ দিতে চাই, এখন বাংলাদেশে যথেষ্ট পরিমাণে ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্ট এবং তার চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়ন হয়েছে এবং যারা পা কেটে ফেলার যে বিষয়টা রয়েছে, আমরা মেসেজ দিতে চাই যে কোনো অংশ, পায়ের কোনো অংশ বা পা কেটে ফেলার আগে কতটুকু কাটতে হবে, আদৌ কাটার প্রয়োজন আছে কিনা, সেটার জন্য অবশ্যই একজন ভাস্কুলার সার্জনের অপিনিয়ন নিতে হবে এবং সেটা আমরা খুবই সিম্পল একটা পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করে দিতে পারি। শুধুমাত্র একটা ডপলার স্টাডি হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম এবং সেটার একটা বিশেষ সিস্টেম। আল্ট্রাসোনোগ্রাম যে প্রক্রিয়ায় করে ঠিক ডপলার স্টাডিও সেই প্রক্রিয়ায় করে, একই মেশিনে করে, যে কোনো জায়গায় করা যেতে পারে, একজন রেডিওলজিস্টও সেই ডপলার করতে পারে। সুতরাং আমরা এই মেসেজটা দর্শকদেরকে দিতে চাই, পা অথবা পায়ের কোনো একটা অংশ
কেটে ফেলার আগে কতটুকু কাটতে হবে এবং আদৌ কাটতে হবে কিনা সেটা অবশ্যই একটা ডপলার স্টাডির মাধ্যমে এবং একজন ভাস্কুলার সার্জনের অপিনিয়ন নিয়ে তারপর কাটা উচিত। জি, এবং আপনি যেটা বলেন যে অ্যাকিউট কন্ডিশনে যদি ট্রিটমেন্টও লাগে আপনারা মিনিমাল ইনভেসিভ আমরা করে দিতে পারি। জি, অ্যাকিউট কন্ডিশনের মধ্যে আরেকটা জিনিস একটু জানতে চাই, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যখন কোনো ট্রমা হচ্ছে, ইনজুরি হচ্ছে বা একটা সাপে কাটা রোগী আসলো, অনেকে খুব টাইট করে জায়গাটা বেঁধে রাখেন, যেগুলোতে আলটিমেটলি সবার ভাস্কুলার ইনজুরি হতে পারে। সো এই বিষয়টা আসলে সচেতন করার জন্য আমাদের দর্শকদের কি বলতে চান, এই ধরনের যারা সমস্যাগুলো ফেস করছেন বা অ্যাক্সিডেন্টটা ফেস করছেন, কিভাবে ওই টাইমটাতে যারা আশেপাশে আছেন ওইটা ম্যানেজমেন্টে হেল্প করতে পারে? রাইট, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশ একটি দুর্ঘটনা প্রবণ দেশ। আমাদের দেশে প্রচুর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে সাধারণত যদি মাথায় ইনজুরি না হয়, মাথায় অনেক বেশি ইনজুরি না হয়, তাহলে রোগীর মৃত্যুর সম্ভাবনা খুবই কম। কিন্তু আমাদের দেশে অনেক বেশি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে রোগী মারা যায়। তার প্রধান কারণ হচ্ছে রক্তনালীর ইনজুরি। রোগীর কোনো না কোনো অংশে যদি আঘাতপ্রাপ্ত হয় এবং তার কোনো ফ্র্যাকচার হয়, তাহলে যে আঘাতে তার ফ্র্যাকচার হয় সেই আঘাতে রক্তনালী ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং সেই রক্তনালী ছিঁড়ে যাওয়ার কারণে যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রক্তনালীকে বেঁধে দেওয়া না যায় বা রক্তক্ষরণ বন্ধ করা না যায়, তাহলে আমাদের দেশে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগীগুলো সাধারণত রক্তক্ষরণের কারণেই বেশি পরিমাণ মারা যাচ্ছে। তাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বলবো যে যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে অবশ্যই নিকটস্থ হসপিটালে যেতে হবে এবং দ্রুত ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে রক্তক্ষরণ বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এটা হলো একটা বিষয়। এবং পরবর্তীতে তার যদি রক্তনালী রিপেয়ার করার প্রয়োজন হয়, তাহলে যেসব হসপিটালগুলোতে আমরা আগেই বলেছি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে রেফার করতে হবে যেন তার রক্তনালী রিপেয়ার করা যায়। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যারা আসলে প্রাইমারি রেসপন্ডার থাকেন, আমাদের এখানে তো আসলে এরকম কোনো টিম থাকেন না যে ফোন করলেই প্যারামেডিক্সরা চলে যাচ্ছেন, হয়তো আশেপাশে মানুষরাই ধরে ওনাকে হেল্প করছেন ট্রান্সফার করার জন্য। সেক্ষেত্রে সাধারণ মানুষরা কোনোভাবে হেল্প করতে পারে কিনা, কিভাবে এটাকে বাধা উচিত, মিনিমাম কিছু রুলস যদি সাধারণ দর্শকদের জন্য। আমি সেটা বলছি যে দুইটা বিষয়ে আপনি হয়তো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই ক্ষেত্রে অ্যারেস্ট করার জন্য প্রেশার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো সাধারণ মানুষ যারা ওই অ্যাক্সিডেন্টের রোগীকে রেস্কিউ করবে, যে জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে তার উপরে টাইট করে বাঁধতে হবে, যেন ততটুকু টাইট করবে যতটুকু টাইট করলে তার রক্তক্ষরণ বন্ধ হয়, সেটা চোখেই দেখা যাবে। ততটুকু টাইট করবে যতটুকুতে তার রক্তক্ষরণ বন্ধ হয়। এবং এখানে আমরা আরও একটা কথা বলতে চাই, একটা নির্দিষ্ট সময় পর পর সেই টাইটনেসটা ছেড়ে দিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের জন্য বা 30 সেকেন্ডের জন্য টাইটনেসটা ছেড়ে দিতে হবে। যদি এটা না করে তাহলে ওই টাইটনেসের কারণেই ওই বাঁধের পরবর্তী অংশটা বা দূরের অংশটা রক্তক্ষরণ বন্ধ হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে এখানে আমি যেটা বললাম, যারা রেস্কিউ করবে তাদের প্রাথমিক কাজ হচ্ছে রক্তক্ষরণ বন্ধ করার জন্য ওই জায়গাটা টাইট করে বেঁধে দিবে। যদি আরও একটু বেশি আমরা একটু স্পেসিফাই করে বলতে চাই, তাহলে যে এলাকার থেকে রক্তক্ষরণ হচ্ছে সেই এলাকায় কোনো একটা কাপড়ের টুকরা দিয়ে বল তৈরি করে ওই জায়গাটাতে প্রেশার দিয়ে বাইরে কোনো একটা গামছা বা কিছু একটা দিয়ে বেঁধে দেবে। এটা হলো একটা বিষয়। আর একটা কথা বলছেন যে আমাদের দেশে স্নেক বাইট হয়, যদিও আগে অনেক বেশি হয়েছে কিন্তু এখন একটু কম হচ্ছে। স্নেক বাইটের ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো আমরা ফিল করে থাকি। সেটা হচ্ছে যে স্নেক বাইটকে প্রিভেন্ট করার জন্য, বা স্নেক বাইট কি আদৌ এটা পয়জনাস স্নেক অর নট এটা আমরা জানি না, কিন্তু সবাই আমরা বেঁধে দিচ্ছি। কিন্তু বেঁধে দেওয়ার কারণে এত বেশি টাইট করে বেঁধে দেওয়া হয়, যেটার কারণে সাধারণত রক্তনালীগুলো বন্ধ হয়ে যায়, বিশেষ করে ধমনী বন্ধ হয়ে যায়। যদি ধমনী সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, তাহলে স্নেক বাইটের হাত থেকে বাঁচাতে আমরা যে কাজটা করছি সেটা তার লিম্ব লস বা পা নষ্ট হয়ে যাওয়ার বা হাত নষ্ট হয়ে যাওয়ার জন্য একটা বড় কারণ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা জানি সাধারণত স্নেক বাইট এত উপরে, সাপের দাঁত এত উপরে কামড় দেয় যেটা সে ধমনী পর্যন্ত যেতে পারে না, সেটা ড্রেন হয় সাধারণত শিরার মাধ্যমে। সুতরাং শিরার রক্ত সরবরাহ বন্ধ করে দেওয়ার জন্য অনেক বেশি টাইট করে বাঁধার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, মোটামুটি ভাবে টাইট করে বাঁধতে হবে। এবং একই জিনিস আঙ্গুল দিয়ে যদি আমরা একটা স্পেস রাখি, সেটার জন্য তার ধমনীর সরবরাহ ইনটেক রাখতে হবে, কিন্তু শিরার যে সরবরাহ সেটা বন্ধ করে দিতে হবে। শিরা সবসময় মানুষ অনেকটাই চামড়ার নিচে দিয়ে, সুপারফিশিয়াল যে শিরাগুলো আছে বাইরের, এগুলো চামড়ার নিচে দিয়ে প্রবাহিত হয়, সেগুলোকেও মানে রক্ত সরবরাহ বন্ধ করার জন্য এত বেশি টাইটের প্রয়োজন নেই। আর টাইট করে বাঁধলেও আধা ঘন্টা 1 ঘন্টা পর পর 30 সেকেন্ডের জন্য একটু রিলিজ করে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই সে সম্পূর্ণরূপে উপকৃত হবে। অনেক ধন্যবাদ। আমরা এই আলোচনা করতে ফেরত আসবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি থাই বেবি ডাইপার সস্তা কথা অনুষ্ঠান থেকে। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের সাথে স্টুডিওতে আজকে আছেন অধ্যাপক ডক্টর এ.কে. মহিউদ্দিন ভূঁইয়া এবং ডক্টর মোহাম্মদ মাহমুদুল হক রিপন। আপনার কাছ থেকে এবার একটু জানতে চাই যে রোগটা নিয়ে, সেটা হচ্ছে কার্ডিয়াক কজগুলোর মধ্যে আপনি তো অ্যাকিউট রোগটা নিয়ে একটু বললেন, ক্রনিক যে ডিজিজগুলো আছে, দীর্ঘমেয়াদী যে হৃদরোগগুলো আছে, যেগুলো এখন নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ওয়ান অফ দ্য লিডিং কজ। সো এটার বিষয়ে যদি একটু আমাদের দর্শকদের জানাতেন যে কী কী ক্রনিক হার্ট ডিজিজগুলো সাধারণত আমাদের দেশে বেশি হয়ে থাকে, এবং সেগুলো সম্পর্কে যদি আমাদের দর্শকদের সচেতন করার জন্য কিছু বলতে চান। ক্রনিক হার্ট ডিজিজ মধ্যে ক্রনিক করোনারি সিনড্রোম একটা অন্যতম একটা। ক্রনিক করোনারি সিনড্রোম সাধারণত সিমটমগুলো আসে আমাদের কাছে আস্তে আস্তে, এই জন্য আমরা অনুভূত হই খুব কম, মানে ধীরে ধীরে হয়। সাধারণত দেখা গেছে একটা রোগী হাঁটছে, তার হয়তো একটু অস্বস্তি লাগছে, অথবা দেখা গেছে তার কিছু কিছু সিমটম পাওয়া যায় এরকম যে হাঁটতেছে, বুক জ্বলে। ইভেন এরকম রোগী পাওয়া গেছে পেশেন্ট হাঁটা চলাফেরা করছে, সিঁড়ি বাজছে, তার নাক জ্বলে, পিঠে ডিসকমফোর্ট লাগছে। তারপরে দেখা গেছে রোগীর যেগুলো আমরা কমন সিমটম পাই, বুক ব্যথা, শ্বাসকষ্ট, ওই ধরনের না হলেও দেখা গেছে হয়রান হয়ে যাচ্ছে, ফ্যাটিক হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আসে। তো এগুলো সাধারণত ক্রনিক করোনারি সিনড্রোমের মধ্যে পড়ে। তো এগুলোর জন্য আমরা আবার আমাদের চেম্বারে যারা আসেন বা আমাদের হসপিটালে যারা যান, তাদেরকে আমরা বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে ইভ্যালুয়েশন করে, যেমন ইসিজি, ইকো, প্রয়োজনীয় ক্ষেত্রে ইটিটি, তারপরে রিস্ক ফ্যাক্টর আছে কি না সেগুলো আমরা দেখি, ব্লাড সুগার দেখি, লিপিড প্রোফাইল দেখি, রেনাল ফাংশন দেখি, চেক করা হয়। এগুলো করে আমরা ইভ্যালুয়েট করে তার ট্রিটমেন্ট যাই। কারো মেডিকেল ট্রিটমেন্ট হয়, কারো হয়তো দেখা গেছে যে আমরা আবার কার্ডিয়াক ইন্টারভেনশনের জন্য অ্যাডভাইস করি, যেটা করোনারি অ্যানজিওগ্রামের জন্য অ্যাডভাইস করি। তো অ্যাডভাইস করার পরে সেখানে আবার ইন্টারভেনশনের প্রয়োজন হয়, অথবা কারো সিএবিজিরও প্রয়োজন হয়। ওইভাবে আমরা ধাপে ধাপে যাই। আবার দেখা গেছে যে এই ধরনের রোগীগুলো অনেক দিন ধরে ক্রনিক করোনারি সিনড্রোমে ভুগছেন, কিন্তু দেখা গেছে কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন না। তো সাধারণত দেখা যাচ্ছে ওই রোগীগুলো হঠাৎ করে হার্ট ফেলিওর ডেভেলপ করছে, এবং হার্ট ফেলিওর ডেভেলপ করছে, তার হয়তো আনডায়াগনোজ ছিল যে তার যে কার্ডিয়াক সমস্যা আছে উনি সেটা আগে থেকে জানতেন না, আর জানলেও ইগনোর করে গেছেন যে এটা গ্যাস্ট্রিকের সমস্যা মনে করছেন। পরে দেখা গেছে ওনার যখন আমরা ইসিজি করলাম, দেখা গেছে একটা ওল্ড এমআই দেখা গেল, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা আমরা বলি, সেটা একটা চিহ্ন ইসিজিতে পাচ্ছি। ইকো করতে গিয়ে দেখলাম যে একেবারে রিজেকশন পেশেন্ট এত কমে গেছে যে সিভিয়ার হার্ট ফেল বা মডারেট হার্ট ফেল হয়ে গেছে। আমরা সাথে ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি বলি। তো এগুলো একদম ক্রনিক ডিজিজের মধ্যে পড়ে যায়। এটা এক ধরনের হার্ট ফেলিওর, যেটা আমাদের ভাষায় বলা হয় যে অনেক সময় কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, যেটা আমরা সিসি বিষয়ে বলি। একদম পেট ফুলে যায়, পেটে পানি আসে, পায়ে পানি আসে, মুখ ফুলে যাচ্ছে, হার্টটা তখন কাজ করে না। তো এই ধরনের রোগগুলো যখন আসে, তখন বেসিক্যালি এগুলো ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট। এগুলো অনেক পেশেন্টের জন্য বার্ডেন, ডাক্তারদের জন্য টাইম কনজিউমিং, এবং লাইফের জন্য খুবই রিস্কি। এই রোগগুলো ম্যানেজমেন্ট এবং এগুলোর কস্ট অনেক বেশি। তো এই জন্য আমরা ক্রনিক করোনারি সিনড্রোমের রোগী এবং ক্রনিক করোনারি ইগনোর পেশেন্টগুলোকে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমরা সবসময় বলি যে কার্ডিয়াক সিমটম আপনি যেভাবেই অনুমান করুন, আপনি দ্রুত কার্ডিওলজিস্টে শরণাপন্ন হন। আমাদের সমস্যা হয়ে গেছে যে আমাদের সাধারণ রোগীরা যে কোনো কার্ডিয়াক সিমটম হলে প্রথমেই চিন্তা করে যে এটা অনেকে হয়তো ইগনোর করছে। জি, হৃদরোগের ক্ষেত্রে আমরা সবসময় মনে করে থাকি যেগুলো সাধারণত বয়সের সাথে সাথে বাড়ে, বা যারা বয়স্ক আছেন তাদের রোগগুলো বেশি হয়ে থাকে। কিন্তু ইদানিংকাল আমরা দেখতে পাই যে অনেক ইয়াং বয়স থেকে কিন্তু হৃদরোগে মানুষ আক্রান্ত হচ্ছেন, অনেকে প্রাণও হারাচ্ছেন। সো ইয়াংদের হৃদরোগ হওয়ার প্রবণতাটা আসলে কতটুকু, এবং সেটার পিছনে কারণটা কি? হৃদরোগের সাথে বয়স একটা ফ্যাক্টর ঠিক আছে, কিন্তু বেসিক্যালি হলো যে এখন ইয়াংদের বেশি হচ্ছে। সেটার অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। এই লাইফস্টাইলের জন্য ইয়াংদের বেশি হচ্ছে, এবং ফুড হ্যাবিট এটা অন্যতম কারণ। আগে যেরকম আমাদের খেলার মাঠ ছিল, খেলার ব্যবস্থা ছিল, এক্সারসাইজের ব্যবস্থা ছিল, এখন তো সেটা নেই। আর আমাদের যে লাইফস্টাইলটা টোটাল হলো যে আমরা অতিরিক্ত মানে স্ট্রেস ইয়াংদের এখন বেশি হচ্ছে, এবং রাত্রি যাপনটা বেশি হচ্ছে। আর আমরা অন্য কাজে বেসিক্যালি আমরা সোশ্যাল মিডিয়াতে সময়টা বেশি ব্যয় করি, যেটা আমরা মানে খেলার মাঠে ব্যয় করতাম, সেটা এখন আমরা বেশি ব্যয় করি সোশ্যাল মিডিয়াতে। আর ফুড হ্যাবিট অন্যতম একটা ব্যাপার, যে ফুড হ্যাবিটটা এখন ইয়াংরা যে ফুডটা খাচ্ছেন ইন জেনারেল বলা যায়, সেটা খুবই অ্যালার্মিং, এবং এটার জন্য ইয়াংদের বেশি হচ্ছে। আর রিসেন্ট স্টাডি দেখা গেছে আমরা কিছু টেস্ট করে থাকি ইয়াংদের ক্ষেত্রে, যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে। আমি নিজেও করিয়েছি অনেক রোগীকে, লাইপোপ্রোটিন করে দেখেছি যে অনেক হাই, এবং এটা কিন্তু ইন্ডিকেশন যে এদের আর্লি হার্ট অ্যাটাক হয়। এবং এগুলো প্রিভেনশনের ব্যবস্থা আছে, এগুলোর মেডিকেল ট্রিটমেন্ট আছে, এবং এগুলোকে প্রিভেনশন করার জন্য আমরা কিছু প্রোটোকল ইউজ করি, এবং পেশেন্টদেরকে আমরা অ্যাডভাইস করি। ওভাবে যদি করা যায় তাহলে সেটা প্রিভেন্ট করা যায়। সেক্ষেত্রে তাদের চেক আপটা কীভাবে শুরু করা উচিত? একটা রোগী যদি থাকে যে তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, এবং তার ইয়াং বয়সে যদি ডায়াবেটিস থাকে, তার যদি হাইপারটেনশন থাকে, তার যদি ডিসলিপিডিয়া মানে কোলেস্ট্রল বেশি থাকে, আর তার যদি লাইফস্টাইলটা ভালো না থাকে, তাহলে তার হলো প্রথম হলে ইভ্যালুয়েশন করা উচিত যে আমার কার্ডিয়াক কিছু আছে কিনা, এবং থাকলে তাকে সেভাবে লাইফস্টাইলটা মেনটেন করা, এবং তার খাদ্যাভ্যাস চেঞ্জ করা, জীবনযাত্রা চেঞ্জ করা, এবং তার
ওয়ার্ক প্লেস চেঞ্জ করা, এগুলো সব কিছু মডিফিকেশান করা। এবং স্ট্রেস, সবসময় স্ট্রেস খুবই একদম, এটা হলো সাইলেন্ট একটা কিলার। স্ট্রেসটাকে যত কমানো যাবে ততই সে ভালো ভালো মানে লাইফটাকে যদি একটু ব্যালেন্স করেন, খাওয়া Balance দাওয়া, করা যায়, ফিজিক্যাল খাওয়া দাওয়া, অ্যাক্টিভিটিস খাওয়া এবং রেস্টের সাথে, এবং সাথে মেন্টাল যে ওয়েলনেসটাকে আমরা বলি চেষ্টা সেটা করবো, যাতে একটু সেটা সবাই কমানো কেয়ারফুল থাকেন। জি, অবশ্যই। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঠাকুরগাঁও রানীশঙ্কর থেকে বলছিলাম। জি হ্যালো, জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা আমাদের জানান। মোহাম্মদ আসাদুজ্জামান, আমি একজন শিক্ষক। তো ম্যাডাম, আমার ব্লাড প্রেশার 18 সেপ্টেম্বর হয়, ডায়াবেটিস হয়। তো এটা এখন ওষুধ খেয়ে, দুইটা ওষুধ দিয়েছে ডাক্তার। একটা হচ্ছে আপনার টেলিমেডিক 5/80, আর একটা হচ্ছে বিটা পর সকালে 5। তো আমি মোটামুটি নিয়মিত আমার ব্লাড প্রেশার মেনটেন করি। এখন আছে আমার 140, আর নিজেরটা 80-র নিচে থাকে প্রায়। জি, তো এখন আমার জানার প্রশ্ন স্যারদের কাছে যে আসলে আমি কি এটা ওষুধ কন্টিনিউ করব, এক। আর সেকেন্ড হচ্ছে আমার কিন্তু আপনার সুগারের প্রবলেম আছে। তো লাস্ট 13ই ডিসেম্বর আমি ডাক্তারের কাছে যাই। ওখানে খাওয়ার পরে আমার যে সুগারটা 6.5। এখন ডাক্তার আমাকে কিন্তু মোটামুটি ওষুধ করে দিছে, অমিট করে দিছে। বলছে আপনি যে লাইফস্টাইল লিডিং করেন সেটা করতে থাকেন। আর আমি সর্বশেষ গত রবিবার আবার সুগারটা আমার করি, মাপি, সেখানে হচ্ছে 8। আমার প্রশ্ন এখন হচ্ছে যে আমার যে দুইটা ওষুধ চলতেছে ব্লাড প্রেশারের, এটা কি কন্টিনিউ করতে হবে? আর আমি কিন্তু নিয়মিত ব্যায়াম করি। এখন আমার প্রশ্ন যে আমি এটা কন্টিনিউ করবো, এটাই বলছিলাম। আর দীর্ঘমেয়াদী ওষুধ যদি আমি খাইতে থাকি কোনো প্রবলেম হবে কিনা। জি, আপনার বয়সটা? বয়স 40 ম্যাডাম, আমি শিক্ষকতা করি। জি, আপনাকে ডক্টর শুনতে পেয়েছেন। ওনার যদি কোনো প্রশ্ন থাকে উনি আপনাকে জিজ্ঞেস করবে। আপনার কোনো কোয়েশ্চেন আছে ওনার কাছে? আমার কোশ্চেন হলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার যে সুগারের যে 3 মাসের গড়, এটাকে আপনি মেপেছেন কখন? স্যার হ্যাঁ, আমি যখন প্রথম ডায়াগনোস হয় সেটা গোটটা HbA1c করছিলাম স্যার, তখন বেশ হাই ছিল। গত 3 মাসে HbA1c করি নাই, তবে নিয়মিত মনিটরিং করে এটা স্যার মোটামুটি 7-এর নিচেই থাকে। আচ্ছা, আর আপনার প্রেশার লাস্ট বলছেন 140, 80 নাকি 90? না 90 না স্যার, এটা 80-র নিচে স্যার। 80-র নিচে থাকে। জি এখন স্যার। প্রশ্ন হলো যে আপনি যে ডায়াবেটিস ওষুধ বন্ধ রাখছেন। হ্যাঁ জি স্যার, না ডাক্তার আমাকে নিষেধ করছে স্যার। না, এখন যদি কোনো ডাক্তার, রেজিস্টার্ড ডক্টর বা বিশেষ করে এন্ডোক্রাইনোলজিস্ট যদি নিষেধ করে থাকেন, তার HbA1c যদি আপনার কন্ট্রোলে থাকে, তাহলে ডায়েট কন্ট্রোল হয়তো আপনাকে রেখেছেন। তবে আপনি ওই যে এই ফাস্টিং অথবা 2 আওয়ার ব্রেকফাস্ট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আপনাকে 3 মাসের গড় দেখে সিদ্ধান্তটা নিতে হবে, এটা একটা পয়েন্ট। আর অ্যান্টি হাইপারটেনশনের যে ওষুধ, সেই ওষুধগুলো আপনাকে রেগুলারে খেতে হবে। আপনার প্রেশার যদি এখন 140 থাকে, আমি মনে করি এখনও সেটা বেশি, আর একটু কমিয়ে আনতে হবে। আপনি আপনার কনসাল্টের সাথে কথা বলবেন যে আপনার টার্গেট প্রেশার থাকবে, যেহেতু আপনার বয়স, ডায়াবেটিস মিলিয়ে আপনার 120 এবং 80 এর নিচে থাকাটাই উত্তম। আর ডায়াবেটিস সাধারণত 130-80 পর্যন্ত আমরা একটু মানে এটাকে আমরা অ্যালাউ করি, এখন আওয়ার গাইডলাইন। বাট আপনি 120-80-র মধ্যে রাখাটা আপনার জন্য উত্তম হবে। সেক্ষেত্রে আপনার একটু ড্রাগ মডিফিকেশন লাগবে। আর প্রেশার আপনি ওষুধ খেলেন, কিন্তু 2-3 দিন বা 2-3 মাস খাওয়ার পর দেখলেন যে অনেক কন্ট্রোলে চলে আসছেন, আপনি ওষুধ বন্ধ করে দেবেন, এই কাজটা কখনোই করবে না। প্রেশার ওষুধ বন্ধ করতে হলে আপনি অবশ্যই একজন কার্ডিওলজিস্টের সাথে কথা বলে ওনার মতামত দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আর প্রেশার মাপার সময় আপনাকে অ্যাকুরেটলি মাপতে হবে। অনেক সময় প্রেশার মাপার সময় হুট করে গিয়ে আমরা ডক্টর বা ফার্মেসি থেকে প্রেশার মেপে ফেলি, ওটা না। প্রেশার মাপার সময় অবশ্যই আপনাকে বসে রেস্ট নিয়ে এবং হাতটা হার্ট লেভেলে থাকতে হবে। হার্ট লেভেলে রেখে আপনি রিল্যাক্সলি প্রেশারটা মাপবেন, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। জি, এবং আমরা অনেক সময় যেটা অ্যাডভাইস করে থাকি যে ঘুম থেকে উঠে মেপে নিলে সবচেয়ে ভালো রিডিংটা পাওয়া যায়, সেটা উনি ট্রাই করতে পারেন প্রেশার মাপার হ্যাঁ, ক্ষেত্রে। সেটা পারেন। জি, অনেক ধন্যবাদ। এবং উনি আসলে যেটা কোয়েশ্চেন করেছিলেন, ওষুধটা কন্টিনিউ করবেন কিনা এবং এক্সারসাইজ ওনাকে হেল্প করতে পারে কিনা, দুটাই আসলে প্রয়োজন। এবং আপনি যেটা বললেন, অ্যাটলিস্ট কিছুটা সময় ওষুধটা খাওয়ার পর দরকার হলে একজন কার্ডিওলজিস্টের সাথে কনসাল্ট করে ডায়েট কন্ট্রোল করবেন, এক্সারসাইজ করবেন, ওষুধও খাবেন এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক চলবেন। জি, এবং উনি যদি যিনি ডাক্তারকে আর দেখাচ্ছেন সাথে উনি কিছু করবেন, আমি সাপ্লিমেন্ট ওনাকে যোগ করে দিই। জি। উনি ফ্রিকোয়েন্টলি মানে ফ্রিকোয়েন্টলি বলো না, বছর 2-3 বার অন্তর কিডনি ফাংশন টেস্ট
এবং ওনার হলো যে লিপিড প্রোফাইল এগুলো করা উচিত। জি অবশ্যই, অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, এবং এক্ষেত্রে অবশ্যই আপনাকে আসলে একজন কার্ডিওলজিস্টের আন্ডারে থেকে কনসালটেশনে থেকে যদি আপনার প্রেশারটা কমে না আসে, সেক্ষেত্রে স্যার যেটা বলেছেন হয়তো ওষুধ প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, সেটা ওনার কাছ থেকে আপনি জেনে নেবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রশ্নের জন্য। আপনার কাছে এখন যে বিষয়টা নিয়ে একটু জানতে চাই সেটা হচ্ছে ধমনী রোগ, যেরকম আপনি বলছিলেন যে শিরা এবং ধমনী দুটো ডিফারেন্ট ধরনের রোগ হয়ে থাকে। খুব কমন একটা রোগ আমরা দেখতে পাই রক্তনালী, সেটা হচ্ছে ভেরিকোজ ভেন। ছেলে মেয়ে নির্বিশেষে সবার ক্ষেত্রে এই রোগটা দেখতে পাই। একটু ভেরিকোজ ভেন সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন। রাইট, আমরা প্রথমত ধমনির রোগ নিয়ে কথা বলেছি। এই ভেরিকোজ ভেইন একটা শিরার রোগ, এটা আমাদের দেশে কমন, কিছুটা নেগলেক্টেড। তাহলে এটা কাদের হয়, কেন হয় এবং কিভাবে আমরা এটা চিকিৎসা করছি, আমরা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সাধারণত লং স্ট্যান্ডিং একটা বিশাল ফ্যাক্টর। আমরা আগে এটাকে এই জন্য ট্রাফিকের রোগ বলেই ধরে নিতাম, কারণ আমাদের দেশে ট্রাফিকটা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। কিন্তু আমাদের প্র্যাকটিসে এখন দেখা যাচ্ছে ট্রাফিক খুব বেশি আমাদের কাছে এখন আসেন না, কিন্তু যারা এই ভেরিকোজ ভেইন নিয়ে আমাদের কাছে বেশি আসছেন তারা হচ্ছে আমাদের গার্মেন্টস ওয়ার্কার এবং যারা আমাদের বাইরে থাকেন, বিশেষ করে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা বাইরে কাজ করছেন, তারা আমাদের কাছে ওই ভেরিকোজ ভেইন নিয়ে আসছেন। তার কারণ হচ্ছে যে আমাদের যারা গার্মেন্টস ওয়ার্কার যারা আছেন তাদের কোনো না কোনোভাবে লং সিটিং এবং লং স্ট্যান্ডিংয়ে থাকতে হচ্ছে, একটা দীর্ঘ সময় তারা কাজ করে। এটা আমাদের ব্যক্তিগত মানে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আমরা যখন প্র্যাকটিস করতে যাচ্ছি তখন এই ধরনের রুগীদেরকে পাচ্ছি। সেই সাথে যারা দেশের বাইরে থাকেন, আমি এই মেসেজগুলো দিচ্ছি যা ওই রুগীগুলো আমাদের কাছে আসছে তারা যেন কী করবেন সেটা যেন বুঝতে পারেন। আমাদের দেশের বাইরে যারা, বিশেষ করে মিডল ইস্ট বা এইসব কান্ট্রিগুলোতে যারা থাকেন, তাদের যেসব কাজের যে ধরন, সেই ধরনে তাদেরকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় এবং ওয়েট লিফটিং করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের খুব আর্লি বয়সে ভেরিকোজ ভেইন হচ্ছে। সুতরাং এই ভেরিকোজ ভেইনটা আগে যে শুধু ট্রাফিকের রোগ ছিল তা নয়, শুধু ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে তাহলে কিভাবে মানুষ বুঝতে পারবেন যে তার রোগটা তৈরি হচ্ছে? ভেরিকোজ ভেইনটা হচ্ছে যে শরীরের যেসব শিরাগুলো আছে সেই শিরাগুলো ফুলে যাচ্ছে, আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, বাইরের থেকে দেখা যাচ্ছে। নর্মালি সাধারণত ছোট ছোট শিরা বাইরের থেকে দেখা যায়, কিন্তু ফুলে যাওয়া, মোটা হয়ে যাওয়া এটা থাকে না। যখনই কোনো শিরা ফুলে যাবে এবং মোটা হয়ে যাবে, আঁকাবাঁকা হয়ে যাবে, সেটাকে আমরা ভেরিকোজ ভেইন বলবো। এবং এই ধরনের সমস্যা হলে রুগী কী ধরনের প্রবলেম ফিল করবে? একটা হচ্ছে রুগী নিজে দেখতে পাবে তার শিরাগুলো আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, এবং তার যেসব সমস্যা হবে সেটা হচ্ছে তার পাটা ফুলে যাচ্ছে, তার পাটা ভারী ভারী লাগছে এবং প্রচণ্ড বার্নিং পেইন হচ্ছে। এটা হচ্ছে রুগী ফিল করবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে এটার কমপ্লিকেশন কী হতে পারে। এটা যদি সে ট্রিটমেন্ট না করে তাহলে কি কি সমস্যা হতে পারে? যদি সে ট্রিটমেন্ট না করে তাহলে একসময় প্রাথমিক পর্যায়ে তার পায়ের চামড়াগুলো কালো হয়ে যাবে এবং চামড়াটা নষ্ট হয়ে যাবে। একসময় পায়ে আলসার হবে, এবং সেই আলসারটাকে যদি সে সঠিকভাবে চিকিৎসা না করে তাহলে এখানে ক্যান্সার হতে পারে। এটা হচ্ছে তার কমপ্লিকেশন। এখন আমরা বলবো যে রুগীরা কি চিকিৎসা পাবে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে উন্নত বিশ্বে ভেরিকোজ ভেইনের যে ধরনের চিকিৎসা হয়, আমরাও বাংলাদেশে এখন এই ধরনের চিকিৎসা করছি। আমরা যদি ভেরিকোজ ভেইনের চিকিৎসাটাকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, যাদের একান্তই অপারেশন করার কোনো প্রয়োজন নাই, প্রাথমিক পর্যায়ে আছে, তারা মেডিকেল ট্রিটমেন্ট নেবে এবং স্টকিং পরবে, অর্থাৎ মোজা পরবে। একটা বিশেষ ধরনের মোজা পাওয়া যায়, যে মোজাটা পরে সে যদি কাজ করে তাহলে হয়তো সেটার প্রগ্রেস হবে না, ভালো হয়ে যাবে সেটা আমরা বলতে পারবো না। 2 নম্বর হচ্ছে অপারেশন 2 রকম, একটা হচ্ছে ইনভেসিভ আর একটা হচ্ছে নন ইনভেসিভ। অর্থাৎ একটা অপারেশন হলো কাটাছেঁড়া করে আমরা এই অপারেশনটা করি, আরেকটা হচ্ছে সম্পূর্ণরূপে কাটাছেঁড়া ছাড়া। তাহলে কাটাছেঁড়া করে আমরা এই রক্তনালীগুলোকে বের করে দিচ্ছি, যে রক্তনালীগুলো তার শরীরকে সমস্যার সৃষ্টি করছিল। তা আমরা অ্যাসিওর করছি এই রক্তনালী এই মুহূর্তে তার শরীরের জন্য প্রয়োজন নাই, এই রক্তনালী কাজ করার জন্য শরীরে আরও অনেক রক্তনালী আছে। 2 নম্বর যে কথাটা আমরা বলছি যে নন ইনভেসিভ, সম্পূর্ণ কাটাছেঁড়া ছাড়া। এই কাটাছেঁড়া ছাড়া অপারেশনটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করি। একটার জন্য আমাদের পায়ের নিচের অংশ অবশ করতে হয়, অর্থাৎ স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিতে হয়, যেটা আমরা সাধারণত আরএফএ করি অথবা লেজার, মডার্ন যে ট্রিটমেন্টগুলো করছে সেটা আমরা করি। কোথাও কোনো কাটাছেঁড়ার প্রয়োজন নাই, রুগী আসবে 2 ঘন্টা আগে ভর্তি হবে, 4 ঘন্টা আগে ভর্তি হবে, অপারেশন হবে। শুধু একটা মানে লোকাল ইনজেকশন দেওয়ার জন্য যে ছিদ্র, সেরকম একটা ছিদ্র করে আমরা তার অপারেশনটা করে দিই। যেখানে ভাস্কুলার ডিপার্টমেন্ট আছে সেখানে সবাই চিকিৎসাগুলো। আরেকটা চিকিৎসার কথা আমরা বলতে চাই, ইদানিং আমরা করছি, সেটা হচ্ছে যে ভেনাসিল, অর্থাৎ কোনো স্পাইনাল অ্যানাস্থেসিয়া ছাড়াই ভেনাসিল
গ্লু এক ধরনের আঠা জাতীয় পদার্থ, যেই আঠা জাতীয় পদার্থ দিয়ে আমরা পুরো রক্তনালীটাকে শরীরের সাথে মিশিয়ে দিচ্ছি এবং অনেক বন্ধ ধন্যবাদ। করে আমরা দিচ্ছি। আসলে একদমই অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আপনাকে এখানেই থামাতে হচ্ছে। আপনার কাছে লাস্ট প্রশ্ন, খুব ছোট করে, যারা হৃদরোগে ভুগছেন বা যাদের ঝুঁকি আছে তারা কিভাবে হার্টটাকে ভালো রাখতে পারেন, বিশেষজ্ঞ হিসেবে আপনার পরামর্শটা। যারা হৃদরোগে ভুগছেন বা যাদের হৃদরোগ হতে পারে, এটার জন্য সবচেয়ে বড় ছিল যে একটা জিনিস জানতে হবে আমাদের, যে হৃদরোগ হলো প্রতিরোধযোগ্য, প্রতিরোধে উন্নত সবচেয়ে প্রধান চিকিৎসা। যে হৃদরোগ প্রতিরোধের জন্য আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা, খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম করা, আমাদের কিছু বাজে অভ্যাস থেকে ধূমপান, অ্যালকোহল এগুলো বন্ধ করা, এবং পরিমিত ঘুমানো এবং স্ট্রেস কমানো। আর খাবারের মধ্যে আমাদের ফ্রুটস, ভেজিটেবলস এবং সি ফিশ এগুলোকেও রাখা, বেশি পরিমাণে রাখা। আর রেগুলার এক্সারসাইজকে বলা হয়, মুভমেন্টকে বলা হয় মুভমেন্ট ইজ মেডিসিন। জি। আপনি সিঁড়ি বাবেন, আপনি হাঁটবেন, এক্সারসাইজ করবেন, সেটা Physical active থাকবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং যাদের কোমরবিডিটিস আছে, স্পেশালি প্রেসার, ডায়াবেটিস থাকবে, প্রেসার থাকলে প্রেসার কন্ট্রোলে রাখতে হবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, কোলেস্ট্রল মানে লিপিড যদি বেশি থাকে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে সেটা, এবং এটা নিয়ন্ত্রণযোগ্য, এবং এর মাধ্যমে আপনি হৃদরোগটাকে প্রতিরোধ করতে পারেন। জি, এবং যেটা আপনি অলরেডি বলেছেন, একটু রেস্ট আমাদের দরকার আমাদের রিকভারির জন্য, সেটাও যাতে সবাই একটু কনসার্নের মধ্যে রাখেন। অনেক ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অধ্যাপক ডক্টর এ কে মহিউদ্দিন ভূঁইয়া এবং ডক্টর মোহাম্মদুল হক, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে থাকার জন্য। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের বিশেষজ্ঞ অতিথিরা খুব সুন্দর করে খুব ইম্পর্টেন্ট কিছু রোগ নিয়ে কথা বলেছেন, এবং সেগুলোর সমাধান আমরা সবসময় বলি অনেক কিছুই আছে খুবই সিম্পল, যেগুলো আমরা রেগুলার প্র্যাকটিস করে এই যে হেলথ প্রবলেমগুলো এগুলোকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। সো চেষ্টা করবেন সেগুলো করার জন্য। আমরা থাই বিবি টাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।